আবার শুরু করছি। হঠাৎ করে সাউন্ড আমি বুঝলাম না কি হলো, নেট ইন্টারাপশন হচ্ছিল, তো এই জন্য আমি আবার শুরু করছি নতুন করে। তো আমি যেটা বলছিলাম, আমি একটু ছোট করে রিক্যাপ করে নিচ্ছি। লং কেসে টিবি আসতে পারে পালমোনারি টিবি, মোস্ট কমন। পালমোনারি টিবি আসতে পারে কনসলিডেশন হিসেবে অথবা প্রিওয়ালিফিকেশন, সাধারণত ইউনিল্যাটারাল হয়ে থাকে সাধারণত। আর 2 নাম্বার আসতে পারে অ্যাবডোমিনাল টিবি হিসেবে অ্যাজ এ পার্ট অফ ম্যালঅ্যাবসর্পশন সিনড্রোম, অথবা পেশেন্টের কোনো একটা অর্গেনোমেগালি থাকবে, অথবা অ্যাসাইটিস নিয়ে আসতে পারে। আর ডিজিমিনেটেড টিবি সেটাও এটাও একটা প্রেজেন্টেশন। এই 3টা প্রেজেন্টেশন আমরা আলাপ করেছি। 4 নাম্বার আসতে পারে, সেটা হচ্ছে পেশেন্টের লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে, লিম্ফ্যানোপ্যাথি নিয়েও পেশেন্ট আসতে পারে। সো আমরা মোটামুটি পরীক্ষার জন্য এই কয়টা প্রেজেন্টেশনই এখানে ডিসকাস করব। আর এছাড়াও আরও অনেক ধরনের প্রেজেন্টেশন হয়, যেমন নিউরো যখন টিউবারকুলোসিস হয়, কিন্তু ওগুলো আমাদের লং কেসের জন্য মেনিনজাইটিস বা এগুলো আমি আলাপ করছি না। তার চেয়ে বরঞ্চ আমরা এই কয়টায় আগে ক্লিয়ার একটা কনসেপশন তৈরি করি। আমি সবসময় স্টুডেন্টদের বলি, কনসেপশন ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। কনসেপশন যখন ডেভেলপ করে যাবে তখন কিন্তু মুখস্থ করার যে ইস্যুগুলো এগুলো অনেক সহজ হয়ে যায়। আর পরীক্ষার হলে সবসময় সব কিছু মুখস্থ করা সম্ভব হয়ও না। স্যাররা এটা দিয়ে জাজও করেন না, স্যাররা এটা জাজ করেন যে তার কনসেপশন ক্লিয়ার কিনা, সে অ্যাজ অ্যান ইন্টার্নি ডক্টর সে একটা পেশেন্ট ডায়াগনোসিস করতে পারবে কিনা, আর তারপরে যে বেসিক ট্রিটমেন্ট সেটুকু সে দিতে পারবে কিনা, বেসিক ইনভেস্টিগেশন সেটুকু সে দিতে পারবে কিনা। যদি একটু ট্রিটমেন্টে এদিক ওদিক হয় বা একটু ডোজে এদিক ওদিক হয়, সেটা কিন্তু খুব একটা ফোকাসড ইস্যু না। তবে কথা হচ্ছে টিবি ট্রিটমেন্ট সবাইকে মুখস্থ থাকতে হবে, এই ক্ষেত্রে মাফ চলবে না, কারণ টিবি ট্রিটমেন্ট হচ্ছে একটা ফিক্সড ডোজ কম্বিনেশন, সো এটা মুখস্থ থাকতেই হবে। আচ্ছা, ট্রিটমেন্ট আমরা ডিসকাশনের সময় একটু আলাপ করব, কারণ আমি শিওর এটা নিয়ে আপনাদের ডিটেইলস পড়ালেখা আছে, সো আমি আর ওইদিকে যাচ্ছি না। যেটা বলছিলাম, তাহলে আমরা ধরে নেই আমাদের ফার্স্ট টপিক হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিসে আজকে আমি আলাপ করব পেশেন্টের প্রেজেন্টেশন কেমন হবে। পালমোনারি টিউবারকুলোসিসের মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্ট আসবে 3 সপ্তাহের বেশি কাশি নিয়ে। 3 সপ্তাহের বেশি তার কাশি হবে, প্রোডাক্টিভও হতে পারে, নন প্রোডাক্টিভও হতে পারে। অকেশনালি হেমোপটাইসিস হয়, আর এর সাথে হচ্ছে পেশেন্টের লো গ্রেড ফিভার থাকবে এবং তার ওয়েট লস থাকবে। এই কয়টা জিনিস খুবই কমন। যদি পেশেন্টের প্রিওয়ালিফিকেশন ডেভেলপ করে থাকে, তাহলে সে বলবে তার হেভিনেস ইন দ্য চেস্ট অফ দ্য এফেক্টেড সাইট হবে, এবং অন্যান্য ফিচারগুলো তো থাকবেই প্লাস মাইনাস, এবং অনেক সময় পেশেন্ট চেস্ট টাইটনেস নিয়েও কমপ্লেন করে থাকে। এর মধ্যে ডিটেলস হিস্ট্রিতে গিয়ে আমরা ফিভারের প্যাটার্নটা ভালো করে উল্লেখ করব, কাফের প্যাটার্নটা ভালো করে উল্লেখ করব, আরেকটা জিনিস সেটা উল্লেখ করব পেশেন্টের কোনো ধরনের কোমরবিডিটি আছে কিনা, কারণ আমরা জানি ইমিউন সাপ্রেসড পেশেন্টদের টিউবারকুলোসিস হওয়ার চান্স বেশি থাকে। সো বাই এনি চান্স সে ইমিউন কম্প্রোমাইজড কিনা, তার হিস্ট্রি অফ কন্ট্যাক্ট আছে কিনা, মানে নিকটাত্মীয় কারোর মধ্যে টিউবারকুলোসিস হয়েছে কিনা। যদিও এটা ঠিক, আমরা সবাই একটা এন্ডেমিক জোনে বসবাস করছি, বাংলাদেশ একটা টিবি এন্ডেমিক জোন, তারপরেও এটা হিস্ট্রিতে উল্লেখ করতে হবে। এরপরে টপিক হচ্ছে সে ইমিউনাইজড কিনা অ্যাজ পার ইপিআই শিডিউল। এই কয়টা পয়েন্ট আমাদেরকে হিস্ট্রিতে বলে দিতে হবে। তাহলে আমি ধরে নিই আমার ফার্স্ট কেস হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। আমার পেশেন্ট একজন 45 ইয়ার্স ডায়াবেটিক ফিমেল। সে 45 ইয়ার্স ডায়াবেটিক। আরেকটা জিনিস উল্লেখ করতে হবে, সে কি ঘন বসতিপূর্ণ এলাকায় থাকে কিনা। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ পুরোটাই ঘনবসতি এলাকা, তারপরেও যারা স্লাম এরিয়া থাকে, যারা গার্মেন্টসে কাজ করে, তারপরে কোনো একটা কোনো ফ্যাক্টরি, যেমন সুতার ফ্যাক্টরি, স্পিনিং মিল, যেখানে অনেক লোক একসাথে কাজ করছে, সেই সব ক্ষেত্রে সাধারণত টিবি এক্সপোজারের চান্সটা বেশি হয়। সো এটাও আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। কাজে এইসব ক্ষেত্রে অকুপেশনাল হিস্ট্রি এবং তার সোশ্যাল কন্ডিশন ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি প্রেজেন্টেশনে ফিরে যাচ্ছি। 45 years old, diabetic, hypertensive female, garments worker, heading from Badda, Dhaka, was admitted to Dhaka Medical College Hospital on 2nd September 2020 with the presenting complaint of
cough for last 4 weeks, fever for last 2 weeks and hemoptysis for last 3 days. আমি এখানে তাহলে ডিউরেশন অনুযায়ী কমপ্লেন্টগুলোকে সাজিয়েছি। সবচেয়ে বেশি সময় ছিল তার কাফ, সো কাফ ফর লাস্ট 4 weeks, ফিভার ফর লাস্ট 2 weeks অ্যান্ড হিমোপ্টাইসিস ফর লাস্ট 3 days। ঠিক আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, শি ওয়াজ রিজনেবলি ওয়েল 4 weeks back. Then she developed cough, which was productive in nature, and she used to produce a moderate amount of cough, which was yellowish in color, and it was not foul smelling, and it was not contained any blood stain. Then she noticed that she developed fever, which was low grade, continued in pattern. The highest recorded temperature was 100 degree Fahrenheit, which used to persist for a few hours and subsided by taking paracetamol, or even spontaneous remission occurred, and there was profuse sweating associated with remission. She noticed that the cough was progressive in nature, and for last 3 days there was occasional hemoptysis present. She used to notice a little amount of blood which is present with the sputum. There was no specific time duration, and the cough was not altered by any position changes, or there was no diurnal variation of her cough. On query, she noticed that she also lost 3 kg of weight during this 1 month. She does not mention any other abnormalities, like she does not have any high grade temperature, she does not have any chills or rigor during her fever, she does not have any other system involvement like any bowel abnormality, diarrhea or alternation of bowel habit. She does not have any swelling, or there is no chest heaviness or chest tightness, and she does not have any kind of wheeze. Then in past history, she mentioned that she is diabetic for last 10 years. She was diagnosed as an incidental findings during her screening checkup in her garments, and since then she is maintaining her diet and maintaining her lifestyle, and she is taking drugs, which I'll mention later. However, due to some economical problems, she is for last few years she cannot take her drugs regularly. She even cannot maintain the regular blood sugar checkup regularly. But the last checkup she did, that was 6 months ago, and it was the fasting blood sugar was about 12 millimole per liter. Apart from this, she does not have any other comorbidities. She does not have any bronchial asthma or any other lung problems. In her personal history, she has no important personal history like smoking, or there is no history of passive smoking. She works as a garments worker, where she worked along with 100 other co-workers in a large room, which she cannot mention the size. Now, as far she knows, all her co-workers are in good health. Then she comes from low socioeconomic condition, and she lives in a slum area, and she cannot mention that she is immunized as per EPA schedule or not. Her menstrual history is normal, and the cycle and other things is normal. In general examination, I found that patient is anxious, and she is mildly anemic, and their pulse is 86 beats per minute, which is regular. Temperature is 100 degree Fahrenheit. Blood pressure is 130 by 80 millimeter of mercury, and there is lymphadenopathy, which is present in right side, which are matted and non-tender and not fixed with underlying structure and overlying skin.
There is no discharging sinus present. And the overall size is about 8 centimeter by 4 centimeter. Then in systemic examination, in respiratory system examination, I found that chest movement is reduced in right side, specifically in lower chest zone, and percussion note is dull from the 8th intercostal space downwards in right side, and in auscultation the breath sound is vesicular, however it is bronchial in 8th intercostal space, and in right 8th intercostal space in downwards in right side, and there is no other, and there is added sound, that is Krebs present, and there is no other abnormality. The rest of the system reveals normal. So my clinical diagnosis is it can be a case of pulmonary tuberculosis. So এটুকু হচ্ছে আমাদের রাফ প্রেজেন্টেশন। এখন আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি যে পেশেন্টটি হাইপারটেনসিভ ছিল, এখন সেটা মোটামুটি কন্ট্রোল, এটা পাস্ট হিস্ট্রিতে একটু উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা যদি আবার শুরু থেকে আসি রেট্রোগ্রেডে, প্রথমে প্রেজেন্টিং কমপ্লেন হচ্ছে আমার এখানে পেশেন্টের প্রেজেন্টিং কমপ্লেন হলো যে তার ফিভার আছে, ফিভারটা লো গ্রেড, কন্টিনিউড, অ্যান্ড অবশ্য এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকবে। সো আমি যদি ফিভারটাকে ইলাবোরেট করতে চাই, আচ্ছা প্রথমে কাফটাকে বলি। কাফটা হচ্ছে প্রোডাক্টিভ ইন নেচার, কাফের অ্যামাউন্ট হচ্ছে মডারেট এবং কালার হোয়াইটিশ অথবা ইয়েলোইশ, যেটাই হোক। ইনিশিয়ালি কোনো ব্লাড স্টেন ছিল না, গত 3 দিন ধরে তার ব্লাড স্টেন শুরু হয়েছে। কোনো ধরনের কাফের সাথে অ্যাসোসিয়েটেড কোনো হুইজ নাই এবং পজিশনাল কোনো চেঞ্জ নাই, কোনো ফাউল স্মেলিং স্পুটাম নেই। অর্থাৎ আমি টেকনিক্যালি লাং অ্যাবসেস এবং অ্যাজমা, সিওপিডি এগুলো আলাদা করে দিলাম। এরপরে আমরা আসি ফিভারে। টিবির ফিভারের প্যাটার্ন হচ্ছে লো গ্রেড ফিভার, দ্যাট ইজ কন্টিনিউড, হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার ডেফিনেটলি 100 সাধারণত ক্রস করে না। পেশেন্টের ইভিনিং রাইজ টেম্পারেচার থাকে, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং আমি এটা উল্লেখ করতে অবশ্যই বলবো যে ভুলে গিয়েছি। আর এরপরে হচ্ছে পেশেন্টের অবশ্যই সোয়েটিং থাকবে। অকেশনালি পেশেন্টকে টেম্পারেচার কমানোর জন্য অ্যান্টিবায়োটিক নিতে হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কয়েক ঘন্টা পর স্পন্টেনিয়াস রিমিশনও করে, কিন্তু ডেফিনেটলি পেশেন্টের অবশ্যই সোয়েটিং থাকবে, এটা বারবার উল্লেখ করতে হবে। লো গ্রেড টেম্পারেচার, ইভিনিং রাইজ এবং কন্টিনিউড ইন নেচার, সাবসাইডেড উইথ সোয়েটিং, এই 4টা হচ্ছে ফিভারের ইম্পর্টেন্ট পয়েন্ট। এর সাথে অ্যাসোসিয়েটেড অকেশনাল হিমোক্রাইসিস, যেটা এই পেশেন্টের ক্ষেত্রে অনেক পরে ডেভেলপ করেছে, এবং এই হিমোক্রাইসিসটা কিন্তু লার্জ অ্যামাউন্ট হিমোক্রাইসিস হবে না। এটা সাধারণত হয় সেটা হচ্ছে অল্প একটু হিমোক্রাইসিস হয়, এবং তাও অকেশনাল, অনেক কাশতে কাশতে দেখা যায় একটু হিমোক্রাইসিস হচ্ছে এরকম। পেশেন্টের ওয়েট লস থাকে, আর পেশেন্টের যদি প্লুরাল ইনভলভমেন্ট হয়ে থাকে, অর্থাৎ প্লুরাল ইফিউশন ডেভেলপ করে, তাহলে সব কিছুর সাথে পেশেন্টের একটা ইম্পর্টেন্ট থাকবে, সেটা হচ্ছে তার হেভিনেস অফ দ্য চেস্ট হবে। যে সাইডে প্লুরাল ইফিউশন ডেভেলপ করবে সেই সাইডে তার হেভিনেস হবে, এছাড়া আর সিগনিফিকেন্ট কিছু থাকে না। আচ্ছা, এবার আসি আমরা নেগেটিভ হিস্ট্রিতে কি বলবো। নেগেটিভ হিস্ট্রিতে ডেফিনেটলি এই পেশেন্ট যেহেতু 45 ইয়ার্স ওল্ড, আমার ফার্স্ট ডিফারেন্সিয়ালস হবে ম্যালিগনেন্সি। তাহলে যদি ম্যালিগনেন্সির পেশেন্টেরও কাফ থাকবে, হিমোক্রাইসিস থাকবে, ওয়েট লস থাকবে, জ্বর থাকতে পারে। সো টেকনিক্যালি এটা আলাদা করা যায় না। আলাদা করার একটাই উপায়, সেটা হচ্ছে তার স্মোকিং হিস্ট্রি এবং তার ফ্যামিলি হিস্ট্রি, এই দুইটা হচ্ছে আলাদা করার উপায়। যদিও তারপরেও দেখা যায় হয়ে থাকে, কিন্তু তারপরেও আমি এই দুইটা দিয়ে আলাদা করতে পারি। আচ্ছা, তারপরে যেটা অকুপেশনাল, তার যে পজিটিভ পয়েন্ট, প্রথমত অকুপেশনাল, তারপরে তার যে ডেন্সলি পপুলেটেড জায়গায় থাকছে, এবং তার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, এই কয়টা হচ্ছে টিবির ফেভারে যাচ্ছে। তাহলে আমরা নেগেটিভ পয়েন্টে হাইলাইট করব যে প্রথমত এটা লো গ্রেড, তার কোনো হাই রাইজ অফ টেম্পারেচার নাই এবং ফাউল স্মেলিং স্পুটাম নাই। অবশ্যই এটা আমি বলে দিয়েছি, হাই রাইজ টেম্পারেচার নাই, তার মানে এটা অন্য কোনো ইনফেকশন লাইক নিউমোনিয়া অথবা লাং অ্যাবসেস না, এবং তার কোনো ধরনের হুইজ ছিল না, তার মানে এটা অ্যাজমা না। নন স্মোকার আগেই বলা হয়ে গেছে, সো এটা হয়তো বা সিওপিডি না, কারণ স্মোকিং ছাড়াও সিওপিডি হতে পারে, কিন্তু আমরা এখনকার জন্য ধরে নিচ্ছি যেহেতু সে স্মোকার না, সিওপিডি লেস লাইট।
তার কোনো ডায়ারনাল ভ্যারিয়েশন নাই এবং তার যে কোনো ধরনের শর্টনেস অফ ব্রেথ নাই। এইটুকু পয়েন্ট আমরা নেগেটিভ হিস্ট্রিতে বলে দেব। পাস্ট হিস্ট্রিতে ডায়াবেটিক স্টেটাসটা কীরকম এবং হাইপারটেনসিভ স্টেটাসটা কীরকম, ডায়াবেটিক স্টেটাসটা কন্ট্রোল কিনা এটা বলা খুবই জরুরি। লাস্টে হচ্ছে পেশেন্টের সোশিওইমিউনিক কন্ডিশন, পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি, সে স্মোক করে কিনা বা প্যাসিভ স্মোকার কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট লাং ক্যান্সারের জন্য। তারপরে আমরা বলে দিব পেশেন্টের, যেটা আমি আগে আলাপ করেছিলাম, যে তার কোওয়ার্কার অথবা যাদের সাথে তারা থাকে তারা এফেক্টেড কিনা। আচ্ছা, এক্সামিনেশনে গিয়ে লিম্ফ নোড, পেশেন্ট ফেব্রাইল, পেশেন্টের ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে এবং পেশেন্টের রেসপিরেটরি রেট নর্মাল, পেশেন্টের লিম্ফ নোড এনলার্জমেন্ট আছে। আমরা জানি টিবিতে লিম্ফ নোড ইনভলভমেন্ট হয় সাধারণত ম্যাটেড এবং এটা নন টেন্ডার হয়ে থাকে। আমরা যখন এরিয়াটা যখন সাইজটা বলবো তখন আমরা এই পুরো সাইজটাই বলতে থাকবো, কারণ ম্যাটেড মানে এগুলো একেবারে ফিউজ হয়ে গিয়েছে। সো ফিউজ হওয়া অবস্থায় এটা আসলে ইন্ডিভিজুয়ালি মাপাটা খুব কঠিন। সো আমরা যে এলাকাটা আমরা পাচ্ছি সেই এলাকাটা মেজার করে বলে দিব। তারপরে যেটা ইম্পর্টেন্ট এটা হলো ফিক্সড উইথ আন্ডারলাইন স্ট্রাকচার কিনা, যেটা ম্যালিগনেন্সিতে হয়ে থাকে, এবং ডিসচার্জিং সাইনাস আছে কিনা। এই কয়টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সিস্টেমিক এক্সামিনেশনে আইদার কনসলিডেশন হবে অথবা প্রিওলিফেশন হবে। প্রিওলিফেশন এবং কনসলিডেশনের ফাইন্ডিংস যেহেতু আমরা আগে আলাপ করেছি, সো এটা নিয়ে আমি আর ডিটেলস বলছি না। যদি আমার পেশেন্টের ক্ষেত্রে আমি প্রেজেন্ট করেছি কনসলিডেশন ছিল, যে কনসলিডেশন যেহেতু ছিল আমি কনসলিডেশনে ফিচার করেছি, যে চেস্ট মুভমেন্ট রিডিউসড, তারপর পারকাশন নোট ডাল, এবং এরপরে তার ব্রেথ সাউন্ড হচ্ছে ব্রঙ্কিয়াল এবং অ্যাডেড সাউন্ডে ক্রেপস আছে। আর আরেকটা জিনিস ভোকাল রেজোনেন্স ইনক্রিজড। সো এইটুকু হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস। আমি যদি আরেকবার গুছিয়ে একটু রিক্যাপ করি, আমি রিক্যাপটা করছি যেহেতু আমার ইন্টারাপশন হয়েছিল এবং অনেক আমরা অ্যাড করেছি ডিসকাশন, এই জন্য গুছিয়ে আমরা একটু প্রেজেন্ট করি। তারপরে আমি নেক্সট ক্লাসে বলবো ক্রুয়াল ইফিউশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করলে তার প্রেজেন্টেশনটা স্পেসিফিক্যালি আরও কীরকম হবে এবং অ্যাবডোমিনাল টিবি যদি হয় তার প্রেজেন্টেশনটা কেমন হবে। তারপরে আমি আলাপ করব ক্রসিংয়ের জন্য আমাদের কি কি প্রয়োজন। তাহলে পালমোনারি টিবির পেশেন্টের প্রেজেন্টেশন আমি যে কেসটা আলাপ করলাম সেটা যদি আমাকে বলে হয় যে সাইলেন্ট ফিচার প্রেজেন্ট করতে, তাহলে আমরা বলবো My patient, Mrs. X, 45 years old, diabetic, hypertensive, non-asthmatic, non-smoker, garments worker, heading from Badda, Dhaka, got admitted in Dhaka Medical College or any other medical college hospital on 2nd September 2020 with the presenting complaints of productive cough for last 4 weeks, fever for last 2 weeks, and hemoptysis for last 3 days. According to the statement of the patient, she was reasonably well 4 weeks back. Then she developed cough, which was productive in nature, and the sputum amount was moderate, and the color was whitish to yellowish, and there was no foul smelling, or there was no blood stain, and there was no diurnal variation of the cough or sputum. Then she noticed that she developed fever, which was low grade and continued. There was evening rise of temperature. The highest recorded temperature was 100°F, which used to subside spontaneously or by taking the conventional oral antipyretic drug, and there was sweating during remission. Then she mentioned that for the last few days the cough was significantly increased and the sputum amount was also increased. For last 3 days she noticed that there was occasional blood stain in her sputum. However, the amount was little. On query she mentioned that she noticed 3 kilogram weight reduction during this period of 1 month. However, on query she mentioned that she does not feel any kind of chest heaviness or chest tightness or chest pain or any kind of palpitation. There is no shortness of breath or wheeze. In her past history, she mentioned that she has been diagnosed as a case of diabetes mellitus incidentally 10 years back. Since then, she is maintaining diet and lifestyle control, and she is taking drug
but due to economical purpose she cannot taking the drug for last 6 months and she did not check her blood sugar. 6 months back the random blood sugar was 12 millimole per liter. She is hypertensive and she is taking the drugs regularly and it is controlled. There is no significant any other history of medical illness like asthma or any other lung disease. Her family history is not significant. There is no family history of cancer, and she is a garments worker. She works with 100 other people in a large room, and none of her co-workers are TB infected. And she lives in a slum area which is also densely populated, but she cannot mention of any TB contact. Then she is not immunized as per EPI schedule, and she is taking the drugs. These are Osatil, that is losartan potassium 50 mg once daily, and she used to take previously metformin 500 mg twice daily, and vitagliptin 850 mg, that is once daily, but she is not taking the oral hypoglycemic acid now. And her menstrual history is normal, cycle and everything is normal, and her obstetric history is also normal. She is married with 2 children. In her cyst examination I found that she is anxious, febrile, her temperature is 100 degree Fahrenheit, and her pulse rate is 86 beats per minute, regular, and blood pressure is 130 by 80 millimeter of mercury. Respiratory rate is normal, there is no cyanosis, and however in her lymph node examination I found that there is in her right cervical region there is enlarged lymph node in anterior chain. Sorry. These are matted, non-tender, and consistency is firm, soft to firm, and the size was about 8 by 4 centimeter, and it is not fixed with the underlying structure and not fixed with the skin, and there is no discharging sinus present. In her systemic examination I found that in right side chest movement is reduced in lower zone, and the percussion node is dull from 8 intercostal space downwards, and then there is 10 intercostal space downwards, and then the breath sound is vesicular, however bronchial in 9 intercostal space and downwards, and there is added sound, that is coarse crepitations, which does not alter with coughing, and the vocal resonance is increased on 9 intercostal space downwards in right side. So my diagnosis is it is a case of pulmonary tuberculosis. আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি। না, কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা নেক্সট ক্লাসে আলাপ করব প্লুরাল এফিউশন এবং অ্যাবডোমিনাল টিবি প্রেজেন্টেশন নিয়ে। তারপর আমরা আলাপ করব ক্রসিং কিভাবে হবে। অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর দ্য পেশেন্স হিয়ারিং। গুড নাইট।